আজকের ঘটনা। ভোরবেলা ট্রেনে উঠে যে ছায়াকে দেখেছিলাম সে ফিরল। এপিসোড 94, আত্মার আর্তনাদ। শুরু হয় এক ভোরবেলা, যখন শহরের ফাঁকা রাস্তায় ট্রেনের স্টেশনে পৌঁছেছেন। সকাল এখনো পুরোপুরি আলোয় ভরে ওঠেনি, নিস্তব্ধতা আর কফির গন্ধ মিশে আছে। কিন্তু সেই সাধারণ পরিবেশেই লুকিয়ে আছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা। আপনি ট্রেনে ওঠেন, ফাঁকা কামরায় কেবল কয়েকজন যাত্রী। সবকিছু সাধারণ মনে হলেও প্রথমেই নজর পড়ে একটি ছায়া, যা দেখতে মানুষের মতো কিন্তু পুরোপুরি অচেনা। প্রথমবার চোখে পড়ে হঠাৎ মনে হবে হয়তো আলো ছায়ার খেলা বা ক্লান্তির কারণে মনে হয়েছে। কিন্তু যখন ট্রেনের প্রতি স্টেশনে ধীরে ধীরে চলাচল শুরু হয়, সেই ছায়া আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনার দিকে তাকিয়ে আছে এবং প্রতিটি দৃষ্টিতে ভয়ঙ্কর এক ইতিহাস লুকিয়ে আছে। প্রতিটি স্টেশনে, প্রতিটি কোণে মনে হবে ছায়াটি আরও কাছে চলে এসেছে। ট্রেনের চুম্বকীয় শব্দের সঙ্গে মিলিত হয়ে এই ছায়া যেন বাস্তব ও অতিপ্রাকৃতের মধ্যে একটি সেতু তৈরি করেছে। হঠাৎ মনে হবে ফাঁকা কামরায় আপনি একা নন, ছায়াটি এখনও আপনার পাশে, আপনার উপস্থিতি অনুসরণ করছে এবং আপনার নিঃশ্বাসের সঙ্গে মিলিয়ে শ্বাস নিচ্ছে। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, ছায়াটি শুধু দেখছে না, এটি আপনার মনের ভয়কে আরও গভীর করছে। প্রতিটি দৃষ্টিকোণ, প্রতিটি কোণ থেকে ছায়ার নড়াচড়া আপনার মনকে স্থির হতে দিচ্ছে না। ট্রেনের লাইটের ফ্ল্যাশে দেখা যায় ছায়ার চোখ যেন জীবন্ত, এবং আপনি অনুভব করেন এটি কেবল অতিপ্রাকৃত নয়, বরং একটি অদৃশ্য শক্তি যা আপনাকে পর্যবেক্ষণ করছে। দর্শকরা এই মুহূর্তে নিজেরা অনুভব করবেন কল্পনায় ভোরবেলা ট্রেনের ফাঁকা কামরায় এই ছায়ার উপস্থিতি, নিস্তব্ধতার ভয় এবং বাস্তব অতিপ্রাকৃত সংযোগ। প্রতিটি সেকেন্ডে মনে হবে আপনি আর একা নন। ভয়, উত্তেজনা এবং রহস্য একসঙ্গে মিলিত হয়ে দর্শককে এমন এক অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায় যা কল্পনার চেয়ে বাস্তবমুখী। আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না, সব গল্প সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। তবে এই গল্পের ভয় এত বাস্তবমুখী যে দর্শক নিজেও মনে করবেন, যদি এমন ছায়া সত্যিই উপস্থিত থাকে, তারা কিভাবে তার মোকাবেলা করবেন। কারণ ভয় সবসময় চোখে দেখা যায় না, এটি অনুভূতিতে থাকে, এবং সেই অনুভূতি আজকের এপিসোডে পূর্ণভাবে প্রকাশিত। আজকের এপিসোড ভোরবেলা ট্রেনে উঠে যে ছায়াকে দেখেছিলাম সে ফিরল, দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য, আতঙ্ক এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আবদ্ধ রাখবে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছায়ার নড়াচড়া, প্রতিটি অদৃশ্য চোখের দৃষ্টি দর্শকের মনকে এমনভাবে স্পর্শ করবে যে তারা ভোরবেলা ট্রেনের নিস্তব্ধতা আর একাকিত্বে নতুন ভয়কে অনুভব করবে। বন্ধুরা, তাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন, কারণ এই গল্প শুধুই উদাহরণ। আপনার চারপাশেও কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে তা এখনও বলা যায় না। মনে রাখবেন, প্রতিদিন রাত ৮টায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড, আর প্রতি রবিবার দুপুর 12টায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি। নোটিফিকেশন বেলটি চালু রাখুন, চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রাতে ভোরবেলার ট্রেন, ফাঁকা কামরা এবং অদৃশ্য ছায়া আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে, যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে। 2023 সালের জানুয়ারি মাস। আমি অর্ণব পাল, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে হাওড়া স্টেশন থেকে উঠেছিলাম রাজধানী এক্সপ্রেসে। শীতের সকালে হাওড়া স্টেশনের হিমেল বাতাস আর ভাঁপ ওঠা 4 কাপ হাতে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম। প্ল্যাটফর্মে তখন ভিড়, হালকা কুয়াশা, ট্রেনের সিটি, হকারের হাঁকডাক, সব মিলিয়ে পুরনো দিনের একটা ক্যানভাস। যখন আমার ট্রেন ঢুকল, তখন ঘড়ির কাঁটা ঠিক ভোর 5টা ছুঁই ছুঁই। আমি উঠে পড়লাম B4 করছে।
জানালার ধারে ২৭ নম্বর সিট আমার। সিটে বসে ব্যাগটা রেখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি কে যেন এক মহিলা সাদা শাল জড়িয়ে আমার কোচের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। তিনি যেন কাউকে খুঁজছেন। আশ্চর্যের বিষয়, তার চোখ দুটো ছিল অদ্ভুত রকমের স্থির আর ফাঁকা। আমি বিশেষ গুরুত্ব না দিয়ে মোবাইল বের করে কিছু মেল চেক করছিলাম। ঠিক তখনই কানে এলো এক টিকিট পরীক্ষকের আওয়াজ। B4-এর সব যাত্রী উঠে গেছেন তো? আমি হালকা মাথা নাড়লাম। ঠিক সেই মুহূর্তে আবার জানালার দিকে তাকিয়ে দেখলাম সেই সাদা শালে মোড়া মহিলা আর নেই। অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল আমার, কিন্তু শীতের সকালের ঝিম ধরা ট্রেনে বসে চট করে এসব নিয়ে ভাবার মানসিকতা ছিল না। ট্রেন ছাড়ল ৫:১০ নাগাদ। গতি বাড়তে জানালা দিয়ে হিমেল বাতাস এসে মুখে লাগছিল। পাশের আসনে ছিল এক বৃদ্ধ, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আমি চায়ের অর্ডার দিয়ে সোজা ফোনে এক সিনেমা চালিয়ে দিলাম, কিন্তু কিছুতেই মন বসছিল না। কারণ ট্রেন ছাড়ার ঠিক ১৫ মিনিট পর আমি দেখতে পেলাম সেই সাদা শালে মোড়া মহিলাকে। তিনি হেঁটে যাচ্ছেন ট্রেনের ভেতর দিয়ে, আমাদের কোচের মাঝ বরাবর। মাথা নিচু, পায়ের শব্দ একদম নেই। একটা কথা বলে রাখি, আমি হলাম পুরোপুরি নাস্তিক মানসিকতার লোক। ভূত এসব ব্যাপারে একদম বিশ্বাস করি না, কিন্তু যেটা দেখলাম সেটা কোনোভাবেই ব্যাখ্যা করা গেল না। মহিলাটি হেঁটে যাচ্ছেন, কিন্তু তার চলার মধ্যে কোনো ঝাঁকুনি নেই। ট্রেনের দুলনিতে তার গতি একটুও দুলছে না। মাথা নিচু করে যাচ্ছেন, ঠিক যেন ভাসছেন। আমি যতক্ষণ তাকিয়েছিলাম দেখলাম কেউ তাকে লক্ষ্য করল না। এমনকি টিটি যিনি পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি মহিলার মধ্যে দিয়েই হেঁটে চলে গেলেন। কোনো প্রতিক্রিয়া নেই। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখকে। একটা হালকা ঝাঁকুনিতে ট্রেন থামল এক নাম না জানা স্টেশনে। জানালার দিকে তাকিয়ে দেখি নামটা লেখা শালবনী রোড। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গুগলে সার্চ করেও আমি সেই স্টেশনের নাম খুঁজে পেলাম না। এমন সময় পাশের ঘুমন্ত বৃদ্ধ আচমকা বলে উঠলেন, ওই মহিলাটারে দেখলি? দেখার সাহস তোর আছে বটে, খুব কমজনই বাঁচে দেখার পর। আমি থমকে গেলাম। কি বলছেন? তিনি চোখ কুচিয়ে হেসে বললেন, ও সুমিত্রা। শালবনী রোড থেকে 10 বছর আগে দিল্লি যেতে চেয়েছিল, পৌঁছতে পারেনি। এখনো শুধু সন্ধে নামলে নামে আর রাত 10টায় ফেরে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ ট্রেনের একটা আলো নিভে গেল। লোডশেডিং বা ছোট যান্ত্রিক সমস্যা ভেবে হালকা হাসি দিলাম, কিন্তু তখনই আমার ফোন বেজে উঠল অজানা নম্বর। ধরতেই ওদিক থেকে ফিসফিস করা গলা, দিল্লি যাচ্ছ? আজ রাত 10টার পর আমার জন্য অপেক্ষা করো। আমি ফোন ফেলে দিলাম। ঘড়ি দেখলাম সকাল 7টা। আর তখন থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত, ভয়ঙ্কর, অভিশপ্ত ট্রিপ। সকাল 8টা। ট্রেন তখন ঝাড়খণ্ড অতিক্রম করছে। জানালার বাইরের দৃশ্য অসাধারণ। সবুজ মাঠ, দূরে ছোট ছোট টিলা, মাঝে মাঝে গ্রাম। অথচ আমার মন অস্বস্তিতে ভারী। ফোনের সেই ফিসফিস গলা, পাশের বৃদ্ধের রহস্যময় কথা, আর সেই সাদা শালে মোড়া মহিলার অস্বাভাবিক চলাফেরা, সব মিলে ঘুম কোথাও নেই। আমি বারবার ফোনের কল লিস্ট চেক করছিলাম। যে নম্বর থেকে কল এসেছিল সেটি ছিল আননোন। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, ফোনে ওই কলের কোনো রেকর্ডই নেই, যেন কিছুই ঘটেনি। প্রায় 1 ঘন্টা পর যখন ট্রেন পরের স্টেশনে থামল, টিটি এসে টিকিট চেক করলেন। আমি একটু সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, স্যার, এই ট্রেনে আজকে সকালে কি কেউ সাদা শাল পরে উঠেছেন? টিটি অবাক হয়ে বললেন, না বাবু, আমি তো সবাইকে দেখেছি, সেরকম কেউ চোখে পড়েনি। আমি কিছু না বলে মাথা নাড়লাম। পাশের বৃদ্ধ তখন আবার মুখ তুললেন। তার চোখে সেই একই বিদঘুটে হাসি। ও তো কারো চোখে পড়ে না, যাদের পড়ে তারা আর ফিরতে পারে না। আজ রাত 10টায় যখন ট্রেন অন্ধকার টানেলের ভেতর ঢুকবে, তখনই ওর সময়। আমি একটু চেঁচিয়ে বললাম, আপনি এত কিছু জানেন কি করে? কে আপনি? তিনি হালকা হাসলেন, বললেন, আমি একজন প্রত্যক্ষদর্শী। মানে? এই ট্রেনেই 10 বছর আগে আমিও ছিলাম, ঠিক এই সিটে। সেদিন আমার মেয়ে হঠাৎ জানালা খুলে পড়ে যায়। আমরা খুঁজেও পাইনি। পরে খবর পাই, শালবনী রোড স্টেশনের কাছে এক অজানা মহিলা ট্রেন থেকে পড়ে আত্মহত্যা করে, কিন্তু লাশ পাওয়া যায়নি। এখনও ফিরে ফিরে আসে, যাত্রীদের ডাকে। সে ফিরে পেতে চায় তার সাথে হারিয়ে যাওয়া যাত্রীদের। আমি যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না।
তাহলে আপনি আপনি কি? তিনি চোখ বুজে বললেন, আমি এখন শুধু দেখি, কাউকে আটকাতে পারি না। তুমি বাঁচো যদি পারো। এরপর পুরো দিন আমি আর কথাই বলিনি। মোবাইলে গান চালালেও মাঝখানে কানে ফিস করে কে যেন বলছিল, অর্ণব। বিকেল গড়াতে গড়াতে ট্রেন মধ্যপ্রদেশে ঢুকে গেল। জানালার বাইরে তখন সূর্য অস্ত যাচ্ছে, কমলা রঙের আলো গায়ে পড়ছে। সেই আলোর ভেতরেই যেন আমি দেখতে পাচ্ছিলাম এক অদ্ভুত ছায়ামূর্তি জানালার বাইরে আমার সাথে সমান্তরালে এগিয়ে যাচ্ছে। ঠিক সন্ধে 7টা। ট্রেন ঢুকলো একটা ছোট্ট স্টেশনে। অদ্ভুতভাবে নামহীন সেই স্টেশন। প্ল্যাটফর্মে কাউকে দেখা গেল না, শুধু একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে। সাদা শাল, গা ছমছমে চেহারা। আমি চোখ বন্ধ করলাম, নিঃশ্বাস নিতে পারছিলাম না। পাশে তাকিয়ে দেখি বৃদ্ধ আর নেই, আসন ফাঁকা। আমি টিটিকে ডেকে বললাম, এই সিটে যে বৃদ্ধ ছিলেন তিনি কোথায়? টিটি অবাক হয়ে বললেন, এই সিট তো সকাল থেকেই খালি, আপনি ছাড়া কেউ ছিল না তো এখানে। আমি আর কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ মোবাইল বেজে উঠল আবার, আননোন কলার। আজ রাত 10টার পর টানেলের ভেতর আমায় দেখবি, তারপরে আর কেউকে দেখতে পাবি না। আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম, তবু ভয় কমল না, কারণ ঘড়ির কাঁটা তখন ঠিক 8:30। আর 1.5 ঘন্টার মধ্যে ট্রেন ঢুকবে সেই অভিশপ্ত টানেলে। রাত ঠিক 9:45। ট্রেন তখন ধীরে ধীরে গতি হারাচ্ছে। বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে। জানালার কাছে নিজের মুখও ঠিকঠাক দেখা যায় না। পুরো কামরার বাতি কোনো এক অজানা কারণে মৃদু ঝিমিয়ে উঠছিল। এমন সময় হঠাৎ বগির মধ্যে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। মনে হচ্ছিল কারা যেন ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, অথচ পিছনে কেউ নেই। হঠাৎ ট্রেনটা তীব্র গতিতে ঢুকে পড়ল এক দীর্ঘ টানেলে। টানেলের অন্ধকার যেন গিলে ফেলতে চাইছে আমাদের সবাইকে। চারপাশে কোনো আলো নেই, কাচের বাইরে শুধু অন্ধকারের অমোঘ বিস্তার। যাত্রীরা কেমন অস্বস্তিতে চুপচাপ বসে আছে, কারও মুখে কথা নেই। আমি টের পেলাম আমার পেছনের সিটে কেউ বসেছে। ধীরে ধীরে ঘাড় ঘোরালাম, সেখানে কেউ নেই, অথচ সিটটা যেন ভারী, যেন কেউ বসে আছে। সামনের সিটের নিচে থেকে হঠাৎ একজোড়া ঠান্ডা হাত বেরিয়ে এলো, আমার পায়ের গায়ে ছুঁয়ে দিল। আমি চিৎকার করে উঠে পড়লাম। তখনই সেই সাদা শাল পরা মহিলাটি উঠে দাঁড়ালো বগির এক প্রান্তে। অন্ধকারের ভেতরেও তার চোখ দুটো স্পষ্ট জলজল করছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তার পায়ের আওয়াজ নেই, শুধু হাওয়ার মধ্যে ফিসফিস শব্দ। অর্ণব, সময় হয়ে গেছে। আমি দৌড়ে বগি থেকে বেরিয়ে পাশের বগিতে যেতে চাইলাম, কিন্তু দরজা লক। পেছনে তাকালাম, সেই মহিলা দাঁড়িয়ে আছে একেবারে আমার পেছনে। তার ঠোঁট নীল, মুখ ফ্যাকাশে, গায়ের শাল ভেজা, যেন ট্রেন থেকে পড়ে গিয়েছিল এবং সেই অবস্থাতেই সে ফিরে এসেছে। আমি কাঁপতে কাঁপতে পেছনে সরে যেতে থাকলাম। তখনই হঠাৎ বাতি নিভে গেল। পুরো বগি নিঃশব্দ অন্ধকারে ডুবে গেল। হঠাৎ কানে এলো চেনা কণ্ঠ, বৃদ্ধ লোকটির। ভয় পাস না, পেছনে তাকাবি না, সামনের জানালার দিকে তাকা। আলো আসবে, তুই টিকতে পারবি যদি তাকিয়ে না দেখিস তাকে। কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি পেছনে তাকালাম, আর তখনই পুরো বগির পরিবেশ পাল্টে গেল। আমার সামনে দাঁড়িয়ে সেই মহিলা, কিন্তু এবার সে কেবল ছায়া নয়। তার চোখে রক্ত, মুখে গলানো চামড়া, ঠোঁট ছিঁড়ে একপাশে নেমে এসেছে। মুখে সে যেন কথা বলছে, কিন্তু শব্দ আসছে না। তবে মনের ভিতর সে বলে যাচ্ছিল, আমায় দেখে ফেলেছিস, এখন তুইও আমার মতো। তারপর সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার কপালে হাত রাখল। মুহূর্তে শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেল। আমি পড়ে যাচ্ছিলাম মেঝেতে, চোখের সামনে অন্ধকার, কানে একটানা ট্রেনের ঘরঘর আওয়াজ আর সেই মহিলার শীতল ফিসফিসানি। আর তখনই হঠাৎ এক ঝলক তীব্র আলো ঢুকল বগির ভেতরে। টানেল শেষ, ট্রেন আবার আলোয় ফিরেছে। চোখ খুলে দেখি আমি মেঝেতে পড়ে আছি। যাত্রীরা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কেউ একজন বলছে, এই ছেলেটা হঠাৎ পড়ে গেল, কি হলো ওর? আমি কাঁপতে কাঁপতে উঠে বসলাম। আশেপাশে দেখি বৃদ্ধ নেই, সেই মহিলা নেই। টিটি এলো। তুমি ঠিক আছো? মাথায় আঘাত লাগেনি তো?
আমি বললাম, ওই মহিলা, ওই সাদা শালে মোড়া মহিলা কোথায়? টিটি কাঁধ ঝাঁকিয়ে বললেন, এই ট্রেনে আজ কেউ ওঠেনি সাদা শালে, তোমার ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখেছ হয়তো। কিন্তু আমি জানতাম সেটা দুঃস্বপ্ন ছিল না। আমি জানালার কাছে তাকালাম, ভোরের আলো ফুটে উঠেছে, গাছপালা ছুটে যাচ্ছে, আর কাঁচে ভেসে উঠছে এক ফ্যাকাশে মুখ, ঠোঁটে হালকা হাসি, সাদা শালে মোড়া। আমার দৃষ্টি যেই মুহূর্তে আটকে গেল, সেই মুহূর্তেই সেই মুখ বলে উঠল, তুই এবার আমার গল্প জানলি, এখন তোর পালা। সেই মুখটা কাঁচে ভেসে উঠে যা বলেছিল, তার প্রতিটি শব্দ যেন আমার স্নায়ুর ভেতর ঢুকে গিয়ে জমে বসেছিল। তুই এবার আমার গল্প জানলি, এখন তোর পালা। আমি চেয়েও পারলাম না চোখ ফিরিয়ে নিতে। কাঁচে ফ্যাকাশে মুখটা তখনও স্থির তাকিয়ে আছে আমার দিকে, ঠোঁটে হালকা হাসি। ধীরে ধীরে সেই মুখ মিলিয়ে গেল জানালার ঝাপসা কাচের পেছনে। ট্রেন তখন স্টেশনের দিকে এগোচ্ছে। পাশে বসা সহযাত্রী বললেন, সব ঠিক তো ভাই, তুমি কাঁপছ কেন? আমি কোনো মতে বললাম, আমি ঠিক আছে। তবু মন থেকে যাচ্ছিল না। কে ছিল সে? স্টেশনে ট্রেন থামল, আমি নেমে পড়লাম। রাতটা কোনো হোটেলে কাটিয়ে পরদিন সকালে বাড়ি ফিরব ঠিক করলাম। কিন্তু মাথায় যেন কোনোভাবেই কুয়াশা কাটছে না, কোনো কিছুর মধ্যে স্থিরতা নেই। হোটেলে উঠে শুতে যাওয়ার পরেই শুরু হলো আসল দুঃস্বপ্ন। ঘুমের মধ্যে দেখি একটা ট্রেন চলছে, কামরায় কেবল আমি আর সেই মহিলা। এবার তার মুখ আগের থেকে আরও বিকৃত, চামড়া নেই, চোখ শুধু গর্ত, মুখে হাঁসফাঁস শব্দ। সে বলল, তুই চোখে দেখেছিস আমাকে, এখন তুইও থাকবি আমার সাথেই। আমি দৌড়াতে লাগলাম ট্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই। সব দরজা বন্ধ, সমস্ত জানালার কাছে সেই মহিলার ছায়া, চারপাশে শুধু তার কণ্ঠস্বর। ভোরবেলায় আমি উঠেছিলাম, রাত 10টায় তুই আমার কামরায় ছিলি। হঠাৎ ঘুম ভেঙে গেল, গায়ে ঘাম, বুক ধরধর করছে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক রাত 10:44। আর ঠিক তখনই হোটেলের ঘরের দরজা টক টক টক। আমার শরীর কাঁপতে লাগল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার পিপ হোল দিয়ে বাইরে তাকালাম, কেউ নেই। কিন্তু নিচে তাকিয়ে দেখি দরজার সামনে ভেজা শাল জলের দাগে ভেজে রয়েছে। আমি দরজা খুললাম না, চেয়ার এনে দরজার পেছনে ঠেকিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকলাম। সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। ভোরবেলা হোটেল ছাড়ার আগে রিসেপশন ডেস্কে জিজ্ঞেস করলাম, আপনাদের হোটেলে কেউ সাদা শাল পরা মহিলা ছিলেন, খুব রোগা, চুল খোলা? ম্যানেজার একটু চমকে উঠলেন, আপনি কি আবার দেখেছেন ওকে? আমি বললাম, মানে? সে বলল, 3 বছর আগে এক মহিলা ট্রেনে দুর্ঘটনায় মারা যান এই স্টেশনের কাছে। তার মৃতদেহ কেটে কেটে আলাদা করা হয়েছিল। এখানেই আমাদের এই হোটেলে তার আত্মীয়রা থেকে গিয়েছিলেন। তারপর থেকে মাঝে মাঝে রাত 10টার পর কেউ কেউ বলে এই হোটেলে তার ছায়া ঘোরে, সাদা শাল, খোলা চুল, ঠিক যেমন আপনি বললেন। আমি নির্বাক। পেছনে তাকিয়ে দেখি আমার ঘরের জানালার কাছে তখনও ঝাপসা একটা ছায়া দাঁড়িয়ে। সে ঠোঁটে আবার সেই হালকা হাসি নিয়ে বলছে, তোকে আমার মতো করে নিতে এসেছি।
আমি দৌড়ে বেরিয়ে পড়ি হোটেল থেকে। সেই দিন থেকে আজও আমি ট্রেনে উঠলেও রাত 10টার আগে নেমে পড়ি। সাদা শাল, জানালার কাঁচ, ছায়া সব এড়িয়ে চলি। তবু প্রতি বছর দুর্ঘটনার সেই তারিখে রাত 10টা বাজলে আমার মোবাইলে আসে একটা ভিডিও কল। কোথা থেকে? অজানা নম্বর থেকে। আর স্ক্রিনে দেখা যায় একটা ট্রেনের ফাঁকা কামরা। সেখানে বসে আছে সে, ফ্যাকাশে মুখ, চোখের রক্তরেখা, ঠোঁটে সেই ঠান্ডা হাসি। তুই না বলেছিলি গল্পটা যেন সত্যি মনে হয়, এবার তোকে সত্যিটায় নিয়ে যাব। আর কলটা কেটে গেলেই আমার জানালার কাঁচে জমে ওঠে এক ভেজা শালের ছোপ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত 8টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।